Hello and welcome to my YouTube channel Knowledge and Success। আজ দেখো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে আমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখন থেকে প্রত্যেকটি কোশ্চেন যদি তুমি নিখুঁতভাবে আত্মস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার ভবিষ্যতের সমস্ত অঙ্ক ভীষণই সহজ হবে এবং তুমি নিশ্চিন্তে ভালোভাবে পরীক্ষায় সফলতা অর্জন করবে। যেহেতু এবছর দেখো মাধ্যমিকের প্রশ্ন একটু কঠিন হয়েছে, সেই জন্য তোমরা এখন থেকেই পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাও। আর পরীক্ষা প্রস্তুতি চালানোর জন্য এই চ্যানেলে চোখ রাখতে ভুলো না। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তো এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক শতকরা সুদের হার কত? আমরা দেখো প্রবলেমটাকে কেমনভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যেহেতু সুদ আর সুদ আসলের অনুপাত 20:21, ধরে নিচ্ছি আসল 20x টাকা আর সুদ আসল 21x টাকা। সুদ আসল মানে সুদ যোগ আসল। তাহলে এই সুদ আসল থেকে আসলটা বাদ দিলে পাবো সুদ, অর্থাৎ সুদ সমান 21x - 20x সমান x টাকা। আবার আমরা জানি আই ইন্টারেস্ট সমান PTR/100, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময় আর সুদের হার। এবার দেখো ইন্টারেস্ট বা সুদের মান x লিখে দিয়েছি। আসল এই পি সমান 20x, টি 1 বছর আর এর মান আমরা হিসাব করেছি 5। এই যে 20 5 100 কাটাকুটি করেছি, এক্সটা কেটে দিয়েছি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। নম্বর দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হারে কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা। তোমরা নিশ্চয়ই জানো 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ একই হয়, তবে ব্যাপার হচ্ছে নির্দিষ্ট শতকরা সুদের হার হতে হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ যদি x হয়, সরল সুদ যদি y হয়, তাহলে x সমান y, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, কোন শর্তে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে? এবারে দেখো যদি c এর মান শূন্য হয়, অর্থাৎ ধ্রুবক পদের মান শূন্য হয়, তাহলে ax² + bx সমান 0। নিশ্চিন্তে দেখো x কমন নিলে ax + b = 0, সেখান থেকে একটা বীজ অবশ্যই x সমান 0 পাওয়া যাবে। তাহলে c সমান 0 হলো একটি বীজ শূন্য হওয়ার শর্ত। 4 প্রবলেম দেখো, √45-কে কোন করণীয় নিরসন উৎপাদক দিয়ে যদি √x হলে করণীয় নিরসন উৎপাদক x এর ক্ষুদ্রতম মান কত? দেখো √45-কে আমরা নিশ্চিন্তে লিখতে পারি √9 × 5। এই √9 এর বর্গমূল হয় 3 আর √5 তো আছে। এরপর দেখো এই √5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই 3 × √5 × √5 5 হবে, তখন কিন্তু আর করণীযুক্ত পদ থাকবে না, অর্থাৎ x। এবার করণীয় নিরসন যেহেতু উৎপাদক √x আছে, তাহলে x এর জায়গায় নিশ্চয়ই 5 বসাতে হবে, অর্থাৎ x এর মান হবে 5, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো 5 প্রবলেম দেখো, ভীষণই সহজ প্রবলেম। ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস P পরিধির উপর যে কোনো একটি বিন্দু POA 120 ডিগ্রি হলে PBO এর মান। দেখো এখানে AB ব্যাস, P একটা পরিধির উপর বিন্দু, POA 120 ডিগ্রি হলে PBO এই কোণটার মান হিসাব করতে বলা আছে। দেখো এখানে এই POA যদি 120 ডিগ্রি হয় আর এই কোণ আর এই কোণ নির্দিষ্ট কোণ মানে একই কোণ, তার কারণ OA আর OP একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ওই OAP বা OPA এর মান কত হবে? 180 ডিগ্রি - 120 ডিগ্রি, তাকে 2 ভাগে ভাগ, তাহলে
টোটাল মিলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 করে 30 ডিগ্রি করে। তাহলে এই কোণটির মান হলো আমাদের 30 ডিগ্রি। আর এইটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি 30 ডিগ্রি 120 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটার মান হবে 180 মাইনাস 120 করে 60 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো পাশের চিত্রে ও কেন্দ্র, এ বি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি কোণের মান 120 ডিগ্রি হলে বিএসি কোণের মান কত? এই কোণটার মান যদি 120 ডিগ্রি বলে দেওয়া থাকে, এ বি ব্যাস এইটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটার মান হবে নিশ্চিন্তে 60 ডিগ্রি। কেন? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। আবার এইটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এ বি ব্যাস এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 আর 60 যোগ করে বিয়োগ করলে পাওয়া যাবে 30 ডিগ্রি, অর্থাৎ এই সি এ বি কোণের মান হয় 30 ডিগ্রি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো 10% সরল সুদের হারে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? আমরা যেহেতু জানিনি কত বছরে, আমরা ধরে নিচ্ছি সুদের হার 10% তো বলে দেওয়া আছে, আসল তাহলে 2x আর সুদ 3x টাকা। কেন? 3:2 অনুপাতে আসল আর সুদ বলে দেওয়া ছিল। ধরে নিচ্ছি সময় লাগবে টি বছর। আমরা জানি আই সমান পিটিআর বাই 100। আয়ের জায়গায় দেখো 2x লিখে দিয়েছি, পি এর জায়গায় 3x, টি কত বছর লাগবে, আর এর মান দেখো 10%, তাহলে পিটিআর বাই 100 বসিয়ে দেওয়ার পর 10 কেটে দিয়েছি, x বাদ গেছে, তাহলে টি হবে 10 গুণিত 2 20 বাই 3, মানে 6.2 বছরে এটা সুদ, আসল আর সুদের অনুপাত 3:2 হবে। পরে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এই মানগুলো দেওয়া আছে। আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য কি হবে, প্রত্যেকটা রাশিকে বর্গ করে নিচ্ছি। এবার 4-এর স্কোয়ার হয় 16, √3 হোল স্কোয়ার হয় 3, তাহলে 16 গুণিত 3 48। একইভাবে 5√2 স্কোয়ার করে পেয়েছি 5 25 গুণিত 2 50, 10√24 মান পেয়েছি দেখো 1400। কেন? 10 10 100 আর 14 1400। যেহেতু 48-এর থেকে 50 বড়, তার থেকে 1400 বড়, তার বর্গগুলো বড়, আর বর্গগুলো বড় মানেই 4√3 গ্রেট লেস দেন 5√2 লেস দেন 10√14। 3-এর প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, কেন্দ্র থেকে একটি জায়ের দৈর্ঘ্য 4 সেমি, ওই জায়ের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো আমাদের ও এর মান দেওয়া আছে 10 সেমি, ওপির মান 4 সেমি বলা আছে। পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে পেয়েছি ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। একইভাবে পি স্কোয়ারের মান কত পেলাম, 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 4 স্কোয়ার 16 করে 84। তাহলে পি এর মান কত হবে, √84। 4 21 84 হয়, আর এই 4টা রুটের বাইরে আসলে 2√21। এই পি এর মানটা যদি 2√21 হয়, তাহলে এ বির মান কত হবে, 2 গুণিত পি এ। তার কারণ বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, 4√21 সেমি। 4-এর প্রবলেম দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? আমরা ধরে নিচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণ x ডিগ্রি, 2x ডিগ্রি আর 3x ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে প্রথম আর তৃতীয়, দ্বিতীয় আর চতুর্থ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে x প্লাস 3x সমান 180, 4x সমান 180, 180কে 4 দিয়ে ভাগ করে 45, অর্থাৎ প্রথম কোণটা 45 ডিগ্রি, তৃতীয় কোণটা 3x ডিগ্রি, মানে 3 গুণিত 45 135 ডিগ্রি। আচ্ছা দেখো, একটি ঘনকের আয়তন x, সমগ্র তলের ক্ষেত্রফল y, কর্ণ z হলে y বাই z এর মান কত? ধরে নিচ্ছি ঘনকের ব্যাস, একটা বাহুর দৈর্ঘ্য r একক, তাহলে আয়তন হয় r কিউব, ঘন একক অবশ্যই, সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4r² বর্গ একক, কর্ণ √3r, তোমরা সেটা জানো। এবারে মান বসিয়ে দিয়েছি, y সমান 6r², z এর মান √3 × r। এখানে দেখো 6কে ভেঙে লিখছি 2 গুণিত 3, আর 3টাকে লিখছি √3 × √3। √3 বাদ গেল, সবে মিলে পাওয়া গেল 2√3 × r। এবার এখান থেকে দেখো
এইখানে আয়তনটা এক্স ছিল, তাহলে আর সমান কত হবে, এটার ঘনমূল এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এইখানে আবার বসিয়ে দিয়েছি, তাহলে 2√3 এক্স টু দি পাওয়ার 1/3, মানে y/z এর মান হলো 2√3 এক্স টু দি পাওয়ার 1/3। তিনের প্রবলেম দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার স্ববৃদ্ধিমূল 11,664 টাকা হবে। আমরা যা দেওয়া আছে লিখে নেই। আসল পি সমান 10,000 টাকা, সময় 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা। ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। আমরা জানি কি পি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদের হারে n বছরের স্ববৃদ্ধিমূল পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n টাকা। দেখো সেইটাই সমান 11,664 টাকা। তাহলে এটা ভাগ করে 10,000 দিয়ে ভাগ করে এই 11,664কে আমরা বর্গমূল করে নিয়েছি, বর্গমূল করে পেয়েছি 108, মানে এটা 108 এর হোল স্কোয়ার, এটা 100 এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 + r/100 108/100, সেখান থেকে r এর মান বেরিয়েছে দেখো 8। এটা তোমরা অন্যভাবেও করতে পারো। এখানে r/100 সমান 108/100 মাইনাস 1 করে 108 মাইনাস 100/100 মানে 8/100, এই হিসাবেও করতে পারো। তাহলে আর এর মান হলো 8, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর 8%। পরে দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী কত ছিল? আমরা মনে করছি 3 বছর পূর্বে শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন, আর ধূমপায়ীর সংখ্যা হ্রাস 6.14%, বর্তমানে ধূমপায়ী 33,750 জন। তাহলে x ছিল x1 - 6.14/100 হোল কিউব সমান 33,750। এরপরে এইটা 6×4 = 24, 25/4, এখানে 4×4 = 25, 100 কেটে 4 হয়েছে, মানে 1 - 1/16 তার হোল কিউব, মানে সবে মিলে 15/16 হোল কিউব। তাহলে x এর মান কত হবে, 33,750 গুণিত 16 গুণিত 16 গুণিত 16, এটাকে উল্টে দিয়েছি, ডিভাইডেড বাই 15 গুণিত 15 গুণিত, প্রথমে 15 দিয়ে কেটে দেখো 2 2 5 0 পেয়েছি, আবার 15 দিয়ে কেটে 150, আবার 15 দিয়ে কেটে 10। এই 16 16 16 গুণ করে যেটা পেয়েছি তাকে 10 দিয়ে গুণ করে পেলাম 40,960, অর্থাৎ 3 বছর পূর্বে শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। সমাধান করো x - 3/x + 3 - x - 3/x - 3 + 6.67 এর মান। আমরা কি করেছি, সাধারণ যোগ বিয়োগ করে নিয়েছি। দেখো x + 3 x - 3 লসাগু হয়েছে, তাহলে x - 3 হোল স্কোয়ার মাইনাস x + 3 হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 6 × 7 = 42, 6 × 8 = 40/7। এটা দেখো a - b এর হোল স্কোয়ার মাইনাস a + b এর হোল স্কোয়ার মাইনাস 4ab করে দিয়েছি। এই রাশিটাকে যখন ডান পাশে নিয়ে গেছি মাইনাসটা কেটে দিয়েছি, 4 × 12 = 48 আর 3 × 4 = 12। এবারে দেখো আমরা কোনাকোনি গুণ করেছি, 4 × x স্কোয়ার, 4 × 9 = 36, 7x, আর এই 7টাকে ভেঙে লিখেছি 16 - 9 144, কেন 4 আর 36 144 হয়। তারপরে এই দুটো রাশি থেকে 4x কমন হয়েছে, এই দুটো থেকে 9 কমন হয়েছে। দেখো x - 7 হচ্ছে কমন ফ্যাক্টর, লিখে দিয়েছি। পরে আছে 4x + 9, হয় x - 4 = 0 করে x = 4 পেয়েছি, এখান থেকে x সমান পেয়েছি -9/4, অর্থাৎ নির্ণয় সমাধান x = 4 অথবা -9/4। পরের সমাধান দেখো, একবারে সহজ, x² লসাগু লিখে দিয়েছি, 2 x দিয়ে গুণ করে 5x পেয়েছি, এখন 2x², তবে পেয়েছিলাম কি 2x² - 5x + 2 = 0। 5টাকে ভেঙে লিখেছি 4 আর 1, এখান থেকে 2x কমন লিখছি, x - 2, এখান থেকে মাইনাস কমন নিলে x - 2, তাহলে x - 2 কমন ফ্যাক্টর লিখে দিয়েছি, আর এখানে 2x - 1। প্রথমে এখান থেকে পেয়েছি x = 2, পরে এখান থেকে পেয়েছি x = হাফ, তাহলে নির্ণয় সমাধান x = 2 আর হাফ। 5এর প্রবলেম দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা কি করেছি দেখো, এই ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটা ধরে নিয়েছি x, পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যা x + 2। কেন, আমরা ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলো যদি ভাবি 1 3 5 7,
যে কোনো একটা সংখ্যা ধরলে তার পরের সংখ্যার সাথে 2 যোগ করলে তার পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা পাওয়া যায়। তাহলে এইটা যদি x হতো তাহলে x+2 করে পরের সংখ্যাটা পাওয়া যেত। তাহলে সমীকরণ কি হবে, x ইন্টু x+2 তাদের গুণফল 143-এর সাথে সমান। তাহলে সমীকরণ হলো কত, x ইন্টু x+2 সমান 143 গুণ করে x² + 2x সমান 143, 143 বাম দিকে এনেছি, 13, 11, 143, সেখান থেকে এখানে x কমন নিয়েছি, x+13, এখান থেকে -11 কমন নিয়ে x+13, x+13 হচ্ছে এখন কমন ফ্যাক্টর, x+13 ইন্টু x - 11 সমান 0, x - 11 সমান 0, সেখান থেকে পাচ্ছি x সমান 11, x+13 সমান 0, সেখান থেকে পাচ্ছি x সমান -13। কিন্তু এটা সম্ভব নয়, কারণ একটা ধনাত্মক সংখ্যা বলেছিল, তাই ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটা হলো 11 আর একটা দেখো x+2, 11 + 2 করে পেয়েছি 13। পরের প্রবলেম দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে মানে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আমরা ধরে নিচ্ছি প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা দাম কমার পূর্বে, বর্তমানে x - 6 টাকা। তাহলে দেখো x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 ডজন মানে 12টি, 1 টাকায় পাওয়া যাবে 12/x আর 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/x মানে 360/x। তাহলে বর্তমানে পাওয়া যাবে 360/x - 6। শর্তানুসারে তাহলে এখন বেশি পাওয়া যায়, তাহলে 360/x - 6 -360/x সমান 3। এই দুটো রাশি থেকে দেখো 360 কমন গেল, পাওয়া গেল 1/x - 6 -1/x সমান 3। 360 এখানে ভাগ করে দিয়েছি, এখানে x ইন্টু x - 6 লসাগু, তাহলে এখানে x - 6 দিয়ে ভাগ করে x, এইখানে মাইনাস কমন নিয়ে -x + 6, এই 6 আর 120 গুণ করে 720, 720টাকে এখানে ভেঙে লিখেছি কত 30 আর 24-এ, এখান থেকে x কমন নিলে x - 30, এখান থেকে +24 কমন নিলে x - 30, x - 30টা কমন ফ্যাক্টর আর এখানে পড়ে আছে x + 24। তাহলে x - 30 সমান 0 করে x এর মান 30 পেয়েছি, এখান থেকে পেয়েছি x সমান -24। এটা অসম্ভব, কারণ কলমের মূল্য ঋণাত্মক হয় না। তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। অঙ্ক দেখো, ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে হবে a² - b² গুণিত c² - d² সমান b² - c² এর হোল স্কোয়ার। আমরা যদি ABCD ক্রমিক সমানুপাতি হয় তাহলে a/b সমান b/c সমান c/d সমান আমরা k একটা আনুপাতিক ধ্রুবক রাখছি যেটার মান ≠ 0। এইখান থেকে দেখো a সমান bk, আবার b সমান ck, c সমান dk। এই dk এর মান এই c এর জায়গায়, c সমান dk, এই c এর জায়গায় dk বসিয়েছি, তাহলে dk ইন্টু k, dk²। আবার এই b এর মান dk², তাহলে dk² ইন্টু k, dk³ পাওয়া গেল। বাম পক্ষের মান যেটা ছিল লিখে দিলাম, a সবটা লিখে দেওয়ার পর a এর জায়গায় dk³ তার হোল স্কোয়ার, b এর জায়গায় dk² তার হোল স্কোয়ার, c এর জায়গায় dk তার হোল স্কোয়ার করে পেয়েছি। এটা হোল স্কোয়ার করতে d²k⁶, d²k4, d²k² - d²। তাহলে d²k⁴ যদি কমন হয় পাচ্ছি দেখো k² - 1, এখান থেকে d² কমন হলে k² - 1, এই d² d⁴ k⁴ k² - 1 এর হোল স্কোয়ার। তাহলে d² d⁴ d²k² তার হোল স্কোয়ার, অর্থাৎ পুরো রাশিটাকে লেখা যাচ্ছে দেখো d²k² ইন্টু k² - 1 তার হোল স্কোয়ার। এই দেখো d²k² গুণিত k² মানে d²k⁴, d²k², এই d²k⁴ কে আমরা লিখি dk² এর হোল স্কোয়ার, আবার dk তার হোল স্কোয়ার। এই dk² মানেই কত b, তাহলে b² - c² তার হোল স্কোয়ার। এইভাবে সম্পূর্ণ রাশিটি প্রমাণিত হলো। পরে দেখো এর মান দেওয়া আছে √5 + 1/√5 - 1, b এর মান √5 - 1/√5 + 1 হলে আমাদের মান বের করতে হবে কিসের, 5a² - 3ab + 5b² এর মান আমাদের হিসাব করতে হবে। আমরা a + b এর মান হিসাব করছি, তাহলে দেখো আমরা লসাগু হবে √5 - 1 √5 + 1 গুণফল এই √5 + 1 এর হোল স্কোয়ার প্লাস হবে √5 - 1 এর হোল স্কোয়ার।
এইটা রাশিটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট 5 এর হোল স্কোয়ার 5, এখানে রুট 5 এর হোল স্কোয়ার 5 করে পেয়েছি 2 ইন্টু 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1, 5 প্লাস 1 6 ইন্টু 2 বাই 4, মানে সবে মিলে পেয়েছি 3। আর তাহলে a প্লাস বি এর মান পাওয়া গেল 3। এ বির মান দেখো টোটালটা কাটাকুটি হয়ে পেয়েছি 1। মান হিসাব করতে হবে কার, 5 স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার, 5 কমনলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 5 দিয়ে গুণ করে দিলাম 5 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার, 5 2 10 ইন্টু ab, আর 3ab তো ছিলই, তাহলে সবে মিলে পাওয়া গেল 5 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 13ab। a প্লাস বি এর মান ছিল 3, তাই 3 স্কোয়ার গুণিত 5 45, আর মাইনাস 13, 45 থেকে 13 বাদ দিয়ে পেয়েছি 32। 8 দাগের উপপাদ্য তোমরা নিজেরা করতে পারবে। 8 দাগের প্রবলেম দেখো, একটি আয়তঘনের কর্ণ 5√2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:5 হলে সমগ্র তলের পরিমাপ কত। আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি আয়তঘনের দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ 3x মিটার, উচ্চতা 5x মিটার। কেন? কর্ণটা 15√2 মিটার দেওয়া ছিল। তাহলে আমরা জানি কর্ণ মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, 4x এর হোল স্কোয়ার 16x স্কোয়ার, 9x স্কোয়ার 25x স্কোয়ার, সব মিলে পেলাম 50x স্কোয়ার, তার বর্গমূল 5√2 ইন্টু এক্স। তাহলে x এর মান কত, 15√2 ডিভাইডেড বাই 5√2 করে পেয়েছি 3। তাহলে দৈর্ঘ্য 4 গুণিত 3 12 মিটার, প্রস্থ 9 মিটার, উচ্চতা 5x ছিল, 5 গুণিত 3 করে 15 মিটার। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল 2, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, সবে মিলে পেলাম দেখো এটা যোগ করে পেয়েছি 423, মানে 846 বর্গ মিটার। শেষ অঙ্ক দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি, উচ্চতা 10% হ্রাস পেলে তার আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, তাহলে আয়তন πr²h ঘন একক। ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তাহলে r এর মধ্যে 10% বৃদ্ধি পেয়েছে, 10 100-র মধ্যে 110 হয়ে গেছে, তাহলে পেয়েছি কত 11r/10 একক। উচ্চতা 10% হ্রাস পেলে h ইন্টু 100-র মধ্যে হ্রাস পেয়েছে 10, মানে 90/100 একক, মানে 9h/10 একক। এখন আয়তন পাই r² মানে 11r/10 এর হোল স্কোয়ার, আর h 9h/10, সবে মিলে দেখো 11r² মানে 11 হোল স্কোয়ার 121 r² লিখে দিয়েছি। এই 121 গুণিত 9 করে পেয়েছি 1089 ডিভাইডেড বাই 1000 πr²। তাহলে এইটা নিশ্চয়ই 1-এর থেকে বড়, কেন লবটা বড় আছে। তাহলে আয়তন বেড়েছে কত, এই টোটালটা মাইনাস πr², সবে মিলে পেয়েছি দেখো 89 πr²/1000 ঘন একক। তাহলে আয়তন বেড়েছে কত, এইটা বেড়েছে এই 89 πr²/1000 কতর মধ্যে বেড়েছে, πr²h এর মধ্যে, 100 হলে কত গুণিত 100%, মানে 8.9%। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।